ফলাফল আসলে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে গ্রহণ করবেন বলে আপনার মনে হয়? আমি নিজের অবস্থান মানে সাধারণ শিক্ষার্থীর অবস্থান থেকে বলবো যে নির্বাচন যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনের দিন বিভিন্ন ভুল ত্রুটি ধরা হয়েছে এবং যেসব ঘোরতর যে অভিযোগগুলো এসেছে কারচুপির, ওগুলোর কিন্তু আমরা কোনো প্রত্যক্ষ প্রমাণ পাইনি। আমরা যদি এরকম প্রমাণ পেতাম প্রত্যক্ষ, তাহলে হয়তো বা আমরা প্রোটেস্ট করতাম। তো আমার মনে হয় সুষ্ঠুভাবেই হয়েছে। বলছিলাম শিক্ষার্থীদের যেমনটা প্রত্যাশা ছিল যে আসলে নির্বাচন নিয়ে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, জানাচ্ছিলেন প্রত্যাশার কথা। আমরা আসলে জানতে চাই যে নির্বাচন যেহেতু সুষ্ঠু দাবি করছেন, আসলে ফলাফল নিয়ে কোনো রকম শঙ্কা বা সংশয় আছে কিনা আপনাদের কাছে? নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে। তো এক্ষেত্রে বলা যায় যে যেহেতু একটা দীর্ঘ সময় ধরে ভোট গণনা চলছে, যে কোনো সময় সংখ্যা তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে খুব বেশি সময় লাগে না। তো আমার মনে হয় যে যত দ্রুত ভোট গণনা শেষ করে ফলাফল প্রকাশ করা হবে, তত সংখ্যামুক্ত হব আমরা। মোহাম্মদ ইউনূস বজ্র কঠিন সিদ্ধান্তে আছেন। একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলগুলো নেই। যে কেমন হার্ড লাইনে ডক্টর ইউনূস চলে গেছেন। কেন? সাম্প্রতিক পরিস্থিতি, দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান, পিআর, জুলাই সনদ, দেশি বিদেশি চাপ, এনসিপি যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানান ধরনের কটূক্তি করছে। জুলাই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত 5ই আগস্ট সংসদ ভবনে সবার সামনে পড়েছেন। এই অনুষ্ঠান নিয়ে অনেক আতশবাজি জ্বালানো হয়েছিল, কিন্তু বাস্তবে অনুষ্ঠানটি ছিল আলোবিহীন। যাদের অনুরোধে এই ঘোষণাপত্রটি লেখা হয়েছিল, জুলাই আন্দোলনের নেতারা অধিকাংশই ওই অনুষ্ঠান বয়কট করেছিলেন। দুই একজন যারা এসেছিলেন তারা মুখ গোমরা করে অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন। অন্যরা যাদের এ বিষয়ে তেমন উৎসাহ ছিল না, তারা মঞ্চে দাঁড়িয়ে শুধু সৌজন্য রক্ষা করেছেন। এবার জুলাই জাতীয় সনদের অবস্থা আরো ত্রাহি ত্রাহি। এই সনদ নিয়ে জট খোলার যত চেষ্টা হচ্ছে, ততই জট বাড়ছে। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশ থেকে এনসিপির যে বড় বড় নেতাকর্মীরা ছিল, সেই নেতাকর্মীদের পতন হতে চলেছে। সারজিদ হাসনাত এবং আরো অনেক বড় বড় নেতাকর্মীদের খুব তাড়াতাড়ি পতন হতে চলেছে। এদেরকে দিয়ে আর বাংলাদেশ শাসন করার মতো কোনো পরিস্থিতি এবং কোনো পরিবেশ নেই, এবং এরা কখনো বাংলাদেশের জন্য উন্নয়নের কাজ করতে পারবে না। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আজকের নিউজটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং অনেক গোপন তথ্য জানাতে চলেছে আজকের এই ভিডিওটিতে। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। জুলাই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত 5ই আগস্ট সংসদ ভবনে সবার সামনে পড়েছেন। এই অনুষ্ঠান নিয়ে অনেক আতশবাজি জ্বালানো হয়েছিল, কিন্তু বাস্তবে অনুষ্ঠানটি ছিল আলোবিহীন। যাদের অনুরোধে এই ঘোষণাপত্রটি লেখা হয়েছিল, জুলাই আন্দোলনের নেতারা অধিকাংশই ওই অনুষ্ঠান বয়কট করেছিলেন। দুই একজন যারা এসেছিলেন তারা মুখ গোমরা করে অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন। অন্যরা যাদের এ বিষয়ে তেমন উৎসাহ ছিল না, তারা মঞ্চে দাঁড়িয়ে শুধু সৌজন্য রক্ষা করেছেন। এবার জুলাই জাতীয় সনদের অবস্থা আরো ত্রাহি ত্রাহি। এই সনদ নিয়ে জট খোলার যত চেষ্টা হচ্ছে, ততই জট বাড়ছে। এক দফা মেয়াদ বাড়িয়েও কুল কিনারা করার চেয়ে জটিলতা আরো বাড়ানোর ব্যবস্থা করেছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশন। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের পথ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য আসেনি। বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, এই 3 প্রধান দলই সনদের বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন 3টি পদ্ধতির প্রস্তাব দিয়েছে। তাহলে কি হতে চলেছে? নির্বাচন কি আদৌ জুলাই সনদের ভিত্তিতে হবে, নাকি সনদকে ঘিরে নির্বাচন ঝুলিয়ে দেওয়ার নতুন নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে? এর মধ্যে 6টি কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশনের প্রধান দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা, যেখানে দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলোর উল্লেখ থাকবে। কমিশন কাজ শুরু করেছিল গত 15 ফেব্রুয়ারি। মেয়াদ ছিল 15 আগস্ট পর্যন্ত, কিন্তু কাজ শেষ করতে না পারায় 15 সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়। প্রশ্ন উঠেছে, আগামী 3 দিনের মধ্যে যদি সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হয়, তাহলে কি আবারও কমিশনের মেয়াদ বাড়াবেন অধ্যাপক ইউনূস? এভাবে কি অনন্তকাল চলতে থাকবে? 6টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্বের আলোচনায়
84টি বিষয় ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদের 3টি ভাগ থাকবে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সবশেষ বৈঠক হয়েছে 11 সেপ্টেম্বর। ওই দিনই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। দর্শক, দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ইউনূস ও তার সহযোগীদের মুখে সংস্কার নিয়ে নানা ধরনের কথা শোনা গেছে। প্রথমে বড় সংস্কার, তারপর ছোট সংস্কার এবং সবশেষ মৌলিক সংস্কার। এমন নানান কথার জাল ছড়ানোর মূল লক্ষ্য ছিল একটি, সংস্কার না হলে নির্বাচন হবে না। তার মানে সংস্কার যত দেরি হবে নির্বাচন ততই পেছাবে। প্রথমে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো বাস্তবায়ন করা হবে, আর যেগুলো নিয়ে একমত হবে না সেগুলো জুলাই সনদে লেখা থাকবে। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুরোটা সময় চলে সরকার ও তার কিংস পার্টিগুলোর শর্তের খেলা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে সময় ক্ষেপণ করতে দেখা গেছে। দর্শক, ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব নির্বাহী আদেশ এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করেছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মূল বিপত্তি হলো সংবিধান সংশোধন করতে হবে এমন ইস্যুগুলোতে। জুলাই সনদ পর্যালোচনা করে দেখা গেছে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 23টিতে কোনো দল বিরোধিতা করেনি। যেই পরিস্থিতিতে আসলে খেলা পাশারদান পুরো উল্টে গেছে, মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি, এখন বরং মনে হচ্ছে বা বেশ শক্ত ধারণা রাখা যায় যে বিএনপি এখন আসলে প্রশাসন ঢেলে সাজানো ছাড়া, বিশ্ববিদ্যালয়ে হোক, স্থানীয় নির্বাচন করতে চান, জাতীয় নির্বাচন করতে চান, প্রশাসন ঢেলে সাজানো ছাড়া তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না। কিন্তু প্রশাসন ঢেলে সাজানোর সক্ষমতা কি বা এই সিদ্ধান্ত কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার নিতে পারবে? ডাকসু নির্বাচনে পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান। জাকসু নির্বাচনে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিএনপি বা ছাত্রদল আর কি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন? আপনারা অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে এখনই খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বা এই বিষয়ে ভবিষ্যৎবাণী করবার মতো যথেষ্ট কারণ এখনো উপস্থিত হয়নি। তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তেই কি ঘটতে যাচ্ছে, নির্বাচনে আর অংশ নেবে কিনা বিএনপি, নাকি বিএনপি সত্যিকার অর্থেই জাতীয় নির্বাচনের আগে অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে সরে দাঁড়ানো বা অংশ না নেওয়ার একটা অবস্থান তো নেবে বটেই, এমনকি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও আর অংশ নেবে কিনা তা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবার মতো যথেষ্ট ঘটনাবলীর আঁচ এরই মধ্যে পাওয়া যাচ্ছে। দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভোট গ্রহণ শেষের আগেই ছাত্রদল সরে দাঁড়ালো, তখনই আমি আপনাদের বলেছিলাম যে শীর্ষ নেতৃত্ব, একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া এই কাজটি করা বা এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের সামনে এসে জানানো ছাত্রদলের পক্ষে অসম্ভব। শুধু ছাত্রদল সরে দাঁড়ালো তাই কিন্তু নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন বিএনপিপন্থী শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। কারণ এই নির্বাচনগুলোতে কোন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে, ছাত্রদলের প্যানেল হিসেবে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী তো বটেই, পূর্ণাঙ্গ প্যানেল কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেগুলো কিন্তু নির্ধারণ করে দিচ্ছিলেন অনলাইন বৈঠকের মাধ্যমে তারেক রহমান, বিএনপির শীর্ষ নেতা এখন বলা যায় যাকে, তার মা খালেদা জিয়ার পরে, কিন্তু যিনি কার্যকরভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নন, দলটিকে যিনি সকল সিদ্ধান্ত দিয়ে পরিচালনা করেন এবং যার কথা শেষ কথা এখন বিএনপিতে, সেই তারেক রহমান কিন্তু এই প্যানেলগুলো নির্বাচন করে দিয়েছেন। দেখেন, তার 2 দিন আগে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই যখন সেই ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম চারদিকে ছোটাছুটি শুরু করলেন যে এই ফলাফল প্রশাসন ভোটের সময় ব্যাপক পক্ষপাতিত্ব করেছে, অনিয়ম কারচুপি হতে দিয়েছে এবং ফলাফল ঘোষণার আগে নানা রকম অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তারা উপাচার্যের সঙ্গে গিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে গিয়ে রীতিমতো বাগ বিতণ্ডায় এবং সীমা লঙ্ঘন করলেন বলেও অনেকের মনে হয়েছে, সীমা লঙ্ঘন করে রাগ দেখালেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামায়াতি প্রশাসন বলে এলেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যেতে থাকলো, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার আগে যে নির্বাচন বর্জনের বা ফলাফল প্রত্যাখ্যান করে দেওয়ার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো ঘোষণা এলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাও কিন্তু সেই ওপর থেকেই হয়েছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই এমন তত্ত্ব হাজির করছিলেন, মানে এমন অভিযোগ করছিলেন যে গোয়েন্দা বাহিনীর নাকি এমন একটা ইচ্ছা ছিল যে ডাকসু নির্বাচনেও যদি ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলকে কিছু আসন ভাগাভাগি করে দিয়েও নির্বাচনটি গ্রহণযোগ্য করে তোলা যায় ছাত্রদলের কাছে, এবং সেই প্রচেষ্টা চলছিল। সে কারণেই ছাত্রদল প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে ছিলেন। এই ব্যাখ্যা, এই অভিযোগ, এই সন্দেহ কিন্তু বেশ তীব্রভাবে আছে। বজ্র কঠিন সিদ্ধান্তে আছেন একমাত্র আল্লাহ ছাড়া। এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলগুলো নেই, যে কেমন হার্ড লাইনে ডক্টর ইউনূস চলে গেছেন। কেন?
সাম্প্রতিক পরিস্থিতি, দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান, পিআর, জুলাই সনদ, দেশি বিদেশি চাপ, এনসিপি যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসরে নানান ধরনের কটূক্তি করছে, বিএনপি এই মুহূর্তে কিছুটা পজিটিভ আছে, অনলাইনে ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তো সবকিছু মিলাইয়া এই সরকারের যে স্টেবিলিটি সেটা কিছুটা নষ্ট হয়ে গেছে। আর এজ এ রেজাল্ট যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন ডক্টর ইউনূস। নির্বাচন কবে? বিএনপি বরাবর বলতেছিল, কালকে দুদুভাই বলতেছিল যে দুলুভাই যে 26শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারি মাস 28 তারিখের। এর মাঝখানে সবাইকে চমক দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাই। তিনি বলছেন যে আগামী বছরের মানে 2026-এর 15 ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ডেট হচ্ছে নির্বাচনের 10 থেকে 13 তারিখ। এখন আমি কিভাবে বললাম আসেন আগে শফিক ভাইয়ের বক্তব্য শোনাই। তো তিনি বলছেন যে কোনো অবস্থাতেই এই সময়সীমা পেছানো হবে না। গতকালকে মাগুরার শ্রীপুর জেলার নাকুল ইউনিয়নের মাঝাইল এলাকায় তিনি সাংবাদিকদের সামনে এই কথা বলেন। তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে, এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে, নির্বাচন বানচালের কোনো রকম সুযোগ থাকবে না। তো তিনি এখানে আসার পরে এখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বলছেন, আমি কিভাবে 10 থেকে 13 কথা বলছি, যে কোনো একটা ডেটে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচনের কথা বলছিলেন, তিনি বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে, তিনি কিন্তু এটা মেনশন করছেন। তো দ্বিতীয় সপ্তাহ যদি আমরা ধরি, প্রথম সপ্তাহ তো 7 দিন শেষ, দ্বিতীয় সপ্তাহ মেনশন যেহেতু করছেন তার মানে দ্বিতীয় সপ্তাহই হবে। এখন দ্বিতীয় সপ্তাহটা 15 তারিখ পর্যন্ত যায়, শফিক ভাই 16 তারিখ বলছেন যে নির্বাচন শেষ হয়ে যাবে, ফলাফল ঘোষণা করতে তো 1-1.5 দিন লাগবে। তার মানে আপনি দেখবেন যে 10 থেকে 13 তারিখের মধ্যে, 13 ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। যদিও এখনো নির্বাচনের আগে বেশ কিছু দাবি দাওয়া এনসিপি তাদের জায়গা থেকে বলতেছে, বিএনপি বলতেছে, জামাত ইসলাম বলতেছে, তবে জামাতের বলা আর মাঠের রাজনীতি দুটোই কিন্তু ভিন্ন। এটা প্যারাডক্স পলিটিক্স, যে সরকারকে চাপে রাখা। আর ডাকসু নির্বাচনের পরে জামাতের তো স্পিড বলেন, এনার্জেটিক অবস্থান বলেন, অনেক দূর বেড়ে গেছে। আবার বিএনপির মধ্যেও একটু ডিমোরালাইজেশন আসছে। তবে বিএনপি আশাবাদী যে মাঠ পর্যায়ে ডাকসু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নির্বাচনটা হয়েছে ফাইন, কিন্তু সারা বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা সেটাকে জামাত টিকাইতে পারবে না, বা সরি মানে সেটার সামনে জামাত টিকতে পারবে না অথবা ঠেকাতে পারবে না। কিন্তু জামাত আবার ভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে হাঁটতেছে, লাইক চরমনাই পীর, হেফাজত ইসলাম, আরো যে দলগুলো আছে তাদেরকে কোথাও না কোথাও একত্রিত করে জামাত যদি নির্বাচনে আসে, আপনি মনে রাখেন নির্বাচনটা হার্ড ওয়েতে চলে যাবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাম বা সুশীলদের যে রাজনীতি সেটার কিন্তু একটা নেগেটিভ অবস্থান বা ক্রান্তিকাল চলছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো আপনি যদি প্রতিনিধি স্টেটাস বা তিনি যে বক্তব্য দেন, দেখবেন একটাই কথা,